এজন্য আমাদের কখনো কখনো আয়াতের মাঝে থামতে হয়। আয়াতের মাঝে থামতে হলে কিছু নিয়ম আছে যা আমাদের জানা আবশ্যক, না হলে আমাদের আয়াতের অর্থের পরিবর্তন হয়ে যেতে পারে। তো অবশ্যই আমাদের প্রত্যেকটা নিয়ম জানতে হবে। প্রথম নিয়মটা হচ্ছে শব্দের শেষ হরফে জবর, জের বা পেশ থাকলে হরফটা সাকিন ধরে পড়তে হবে। আমি ভালো করে বলি আবারও, শব্দের শেষ হরফে জবর, জবরকে আরবিতে ফাতহা বলে, জের মানে কাসরা আর পেশ মানে দম্মা। তো শব্দের শেষ হরফ হচ্ছে এই যে র, এটা হলো শব্দের শেষ হরফ, একটা আয়াতের শেষের হরফ বোঝানো হয়েছে। তো একটা আয়াতের শেষের হরফে যদি জবর থাকে, জের থাকে এবং পেশ থাকে, তাহলে সেইখানে যে আমরা থামি, সেই আয়াতটা মানে সেই আয়াতে থামলে সে হরফটাকে সাকিন ধরে পড়তে হবে। যেমন এখানে শিন জবর শা, কাব জবর কা, শাকা, র জবর র, শাকা র আছে, যদি আপনি থামেন তাহলে বলতে হবে শাকার। এই যে র জবর রটা, এই রটা সাকিন হয়ে যাবে, শাকার বলতে হবে। এবং এই যে রটা, র সাকিনের ডানে যেহেতু জবর আসছে, তাই এখানে রটা মোটা করতে হবে, শাকার র থেকে শাকার বলতে হবে। তারপর দেখুন ওয়াউ লাম জবর ওয়াল, আইন সদ জবর আস, রজের রি, ওয়াল আস রি আছে, যদি আপনি থামেন তাহলে বলতে হবে ওয়াল আসর। এখানে সদও সাকিন হবে এবং রটাও সাকিন হবে, দুটো সাকিন ধরে পড়তে হবে, ওয়াল আসর, ওয়াল আসর এরকম। ওয়াউ লাম জবর ওয়াল, ফাত আজবর ফাত, হা পেশ হু, ওয়াল ফাতহু, থামলো হবে ওয়াল ফাতহ। তো এক কথায় যদি আপনি শব্দের শেষের হরফে জবর জের পেশ পান আর সেখানে যদি থামেন তাহলে সেই হরফে সাকিন ধরে পড়তে হবে। আমরা যদি এখান থেকে কিছু উদাহরণ দেখি, দেখুন প্রত্যেকটা শব্দের শেষে যে জের আসছে, ওয়াল আসর বলতে হবে, আসছে এখানে ওয়াল আসরি বলতে হবে, ওয়াল আসর এরকম। তারপর এখানে দেখুন, এখানে আসছে কফ জের কি, এখানে থামলো হবে ওয়াতাওয়াসাউ বিল হক, অর্থাৎ এখানে কফটা সাকিন করতে হবে এবং কলকল করতে হবে, ওয়াতাওয়াসাউ বিস সাবর এরকম ভাবে। এখানে দেখুন এই যে আল্লাহাকুমুত তাকাসুরু আছে, থামলো হবে আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কাল্লা সাউফা তা'লামুনা, না আছে, থামলো হবে কাল্লা সাউফা তা'লামুন। এই মুতের তিন টান দিয়ে নুনটাকে সাকিন করতে হবে। অর্থাৎ এক কথা এরকম জবর জের বা পেশ থাকলে সে হরফটা কি করতে হবে, আয়াতের শেষে থামলে সাকিন ধরে পড়তে হবে। এটা হচ্ছে আমাদের প্রথম নিয়মটা। এবং 2 নম্বর নিয়মটা হচ্ছে শব্দের শেষ হরফে হামজা হলে এবং হামজায় জবর জের বা পেশ থাকলে সাকিন ধরে পড়তে হবে। অর্থাৎ একইভাবে হামজার উপরে জবর জের পেশ থাকলে সেই হামজাটা সাকিন ধরে পড়তে হবে। তবে এখানে একটু ব্যতিক্রম ভাবে সাকিনটা ধরতে হবে, কারণ শিন পেশ শু, হা জবর হা, শুহা দাল আলিফ জবর দা, একটা মাদের হরফ, মাদের হরফ পরে যে মোটা চিহ্ন আসছে, এই মোটা চিহ্ন আসার কারণে এখানে আমরা 4 আলিফ টান দিব, 4 আলিফ টান দিয়ে তারপরে হামজাটাকে সাকিন করব। এরকম ভাবে শুহাদা আ, থামলো হবে শুহাদা, দাতে আমরা 4 আলিফ টান দিব, 4 আলিফ টান দিয়ে তারপরে হামজাটাকে সাকিন ধরব, শুহাদা এরকম। আসসামাই, থামলো হবে আসসামা এরকম। ইয়াশাউ, থামলো হবে ইয়াশা এরকম ভাবে এই মাদে 4 আলিফ টান দিবেন, তারপরও হামজাটাকে ধাক্কা দিয়ে ধরবেন। তারপরে নিয়মটা হচ্ছে শব্দের শেষ হরফে আলিফ মাদ, ওয়াও মাদ, ইয়া মাদ থাকলে শব্দের শেষ হরফ যেভাবে আছে সেইভাবেই পড়তে হবে। আমরা সবাই জানি জবরের পর খালি আলিফ, জের পর জজমলা ইয়া, পেশের পর ওয়াও, জজমলা ওয়াও থাকলে ওটাকে মাদে হরফ বলা হয়। তো শব্দের শেষে যদি মাদে হরফ এরকমই থাকে তাহলে যেভাবে আসছে আমরা সেভাবেই পড়বো। যেমন হাযা, হা খারা জবর হা, দাল আলিফ জবর যা, হাযা, এখানে আমরা একভাবে পড়বো হাযা। জিলজালাহা, জিলজালাহা, লিযিকরি, লিযিকরি, জান্নাতি, জান্নাতি, ওয়া'বুদু, ওয়া'বুদু, তাউলু, তাউলু। অর্থাৎ একইভাবে আমরা পড়ব। জবরের পর খালি আলিফ আসলে এরকম,
জেরের পর জজমলা ইয়া এবং পেশের পর জজমলা ওয়াও আসলে তখন তাকে মাদ বলা হবে। সেই মাদ আমরা একইভাবে একই পরিমাণ টেনে পড়ব। 4 নম্বর নিয়মটা হচ্ছে শব্দের শেষ হরফে খাড়া জবরকে আরবিতে আলিফ সগরে বলে, অর্থাৎ ছোট আলিফ বলা হয়। তো খাড়া জবর থাকলে শব্দের শেষ হরফ যেভাবে আসে সেভাবে পড়তে হবে, অর্থাৎ আমরা এক লিপ পরিমাণ টেনে পড়ব। ত হা, একইভাবে ত হা, মা ওয়া মা ওয়া, অলা অলা, এরকম ভাবে আমরা এক লিপ পরিমাণ টেনে পড়ব। যেরকম আছে সেরকমই পড়ব। খাড়া জবর থাকলে আমরা শব্দের শেষে এক লিপ পরিমাণ টেনে পড়ব। কিন্তু এই নিয়মটা একটু ব্যতিক্রম। দেখুন 5 নম্বর নিয়মটা খুবই গুরুত্বপূর্ণ। 5 নম্বর নিয়মটা হচ্ছে যে শব্দের শেষ হরফে খাড়া জের থাকলে অথবা উল্টা পেশ থাকলে শব্দের শেষ হরফ সাকিন করে পড়তে হবে। তো এখানে কিন্তু আবার এই যে হরফটা সাকিন হয়ে যাবে। তার মানে আমরা বুঝতে পারলাম, যদি খাড়া জবর থাকে শব্দের শেষে বা আয়াতের শেষে তাহলে এক লিপ পরিমাণ টানবো, আর খাড়া জের এবং উল্টা পেশ থাকলে তাহলে সেটা সাকিন হয়ে যাবে। যেমন রব্বিহি আছে, রব আসব রব বাজের বি, রব্বি হা খারাজের হি, রব্বিহি থামলে হবে রব্বিহি, রব আসব রব বা হাজের বিহ, এরকম রব্বিহি। তারপর বাজের বি হা খারাজের হি, বিহি আছে থামলে হবে বিহ, বা হাজের বিহ, এরকম। তারপর রব আসব রব বা পেশ বু, রব্বু হাউলটা পেশ হু, রব্বু হু আছে থামলে হবে রব্বু, লাহু আছে থামলে হবে লাহ। তো এখান থেকে আমরা বুঝতেই পারলাম যে শব্দের শেষ হরফে যদি খাড়া জের এবং উল্টা পেশ থাকে তাহলে সেটা সাকিন হয়ে যায়। 6 নম্বর নিয়মটা দেখুন, শব্দের শেষ হরফের পূর্বে আসলি মাদ থাকলে, আসলি মাদ হচ্ছে আসল মাদ। এখন আসল মাদ কোনগুলা? আসল মাদ হচ্ছে যদি জবরের পর খালি আলিফ আসে, জেরের পর জজমলা ইয়া আসে, পেশের পর জজমলা ওয়াও আসে, ওইগুলি আসল মাদ। অর্থাৎ শব্দের শেষ হরফের পূর্বে, যেমন তুকাযিবানি, নুন জেননি, এটার পূর্বে হচ্ছে এই যে জবরের পর খালি আলিফ বা মধ্যে তবাই বা মধ্যে আসলি, তো আসলি মাদ আসছে। তো শেষ হরফে সাকিন দিয়ে 3 আলিফ পরিমাণ টেনে থামতে হবে। সাধারণ আয়াতের শেষে এমনটা দেখা যায়, এগুলাকে মধ্যে আরেজি বলা হয়। অর্থাৎ মদের হরফের পরের হরফে যদি আমরা ওয়াকফ করি তাহলে সেই মাদে 3 আলিফ টান দিয়ে পরের হরফকে সাকিন করতে হবে। যেমন এখানে আছে তা পেশ তু কাফ জবর কা, তু কা মানে কাফকে জাল করতে হবে, এখানে তাসিদ হবে। তা পেশ তু কাফ জাল জবর কাজ, তু কাজ জাল জেরি, তু কাজ বা আলিফ জবর বা নুন জেননি, তু কাজ বানি। যদি থামেন তাহলে বলতে হবে তু কাজ বান। অর্থাৎ এই বাতে আমি 3 আলিফ টান দিব, 3 আলিফ টান দিয়ে নুনটাকে সাকিন করব। তু কাজ বান, এরকম ভাবে। ঠিক একইভাবে এখানে হবে আর রহিমি, থামলে হবে আর রহিম। ফায়াকুনু, থামলে হবে ফায়াকুন। এখানে দেখুন জবরের পর খালি আলিফ, জেরের পর জজমলা ইয়া, পেশের পর জজমলা ওয়াও আসছে। তো প্রত্যেকটি মাদ আর মাদের হরফের পরের হরফে আমি কি করছি? ওয়াকফ ধরছি। ওয়াকফ ধরার কারণে এই যে পরের হরফগুলো সাকিন হয়ে গেছে। তুকাযিবানি ছিল, বলছি তুকাযিবান। আর রহিমি ছিল, হয়ে গেছে আর রহিম। ফায়াকুনু ছিল, হয়ে গেছে ফায়াকুন। এরকম ভাবে পড়তে হবে। 7 নম্বর নিয়মটা হচ্ছে শব্দের শেষ হরফের পূর্বে ওয়াও লিন বা ইয়া লিন আসলে, অর্থাৎ লিনের হরফ আসলে, আর কি লিনের হরফের 2টা ওয়াও ইয়া যখন জবরের পরে, এটা জবর হবে জের হবে না, এখানে জবর দিবেন। তো জবরের পর জজমলা ইয়া আবার জবরের পর জজমলা ওয়াও থাকলে তখন তাকে লিনের হরফ বলা হয়। তো লিনের হরফের পরের হরফে যদি আমরা থামি তাহলে তাকে বলা হবে মদ্দি লিন। যেমন এখানে ওয়াওকে সদকে ধরবে, ওয়াও সদ জবর ওয়াস, সদ ইয়া জবর সয়, ওয়াস সয় ফাজের ফি, ওয়াস সয় ফি আছে। তো এখানে যে সদ ইয়া জবর সয়, এটা হচ্ছে লিনের হরফ। তো লিনের হরফের পরের হরফে সাকিন করলে তাহলে সেই লিনে 1 আলিফ টানতে হবে, 1 আলিফ টানে পরের হরফে সাকিন করতে হবে। এখানে আছে ওয়াস সয়ফি, থামলে হবে ওয়াস সয়ফ। দাইনি, থামলে হবে দাইন। খৌফিন, থামলে হবে খৌফ। এরকম ভাবে ওয়াস সয়ফি থেকে ওয়াস সয়ফ হয়ে যাবে, দাইনি থেকে দাইন হয়ে যাবে, খৌফিন থেকে খৌফ হয়ে যাবে। এটা হচ্ছে মদ্দে লিন।
অর্থাৎ লিনিয়ার হরফের পরের হরফে যখন আমরা ওয়াকফ করব, আর পরের হরফে দুই জের দুই পেশও থাকতে পারে, বা এক জবর এক জের এক পেশ যাই থাকুক, ওটা সাকিন ধরে পড়তে হবে। 8 নম্বর নিয়মটা হচ্ছে শব্দের শেষ হরফে দুই জবর থাকলে এক জবর বাদ দিয়ে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। অর্থাৎ যদি আপনারা শব্দের শেষে এরকম দুইটা জবর পান আলিফের সাথে, যেমন তাও ওয়াও জবর তাও, ওয়াও আলিফ জবর ওয়া, তাও ওয়া বা আলিফ দুই জবর বান, তাও ওয়া বান আছে থামলো হবে তাও ওয়া বা। দুটা জবর বাদ থাকবে, আমরা একটা জবর বাদ দিয়ে দেবো, এক জবর বাদ দিয়ে আরেক জবর স্থানে রেখে এক আলিফ পরিমাণ টেনে পড়বো, তাও ওয়া বা। ঠিক একইভাবে হামজার সাথে যদি দুইটা জবর আসে তাহলে সেখানেও আমরা একটা জবর বাদ দিয়ে আরেকটা জবর স্থানে রেখে এক আলিফ পরিমাণ টানবো। যেমন মা আন আছে থামলো হবে মা আ, আমরা এভাবে এক আলিফ টানবো। তারপরে এখানে দেখুন হুদান আছে থামলো হবে হুদা, হা পেশ হু দাল দুই জবর দান, হুদান থামলো হবে হুদা। মুসাম্মান থামলো হবে মুসাম্মা, অর্থাৎ এখানে আমরা মুসাম্মা এরকম ভাবে পড়ব। অর্থাৎ এক কথায় আয়াতের শেষে যদি আমরা এরকম দুইটা জবর পাই, যে দুই জবর দুই জবর দুই জবর দুই জবর, তো এরকম পাইলে আমরা এক জবর স্থানে রাখবো, আরেক জবর বাদ দিয়ে এক আলিফ পরিমাণ টেনে পড়ব। তারপরে হচ্ছে 9 নম্বর নিয়মটা হচ্ছে শব্দের শেষ হরফে দুই জের অথবা দুই পেশ থাকলে তখন ওটাকে সাকিন করে পড়তে হবে। তো আমরা এখান থেকে শিখলাম যে এখানে দেখলাম যদি দুইটা জবর থাকে তাহলে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হয়, আর যদি দুই জের থাকে অথবা দুই পেশ থাকে তখন এটাকে সাকিন করে পড়তে হবে। যেমন বাজের বি নুন জবর না, বিনা হা জবর হা, বিনা হা র দুই জের রিন, বিনা হারিন থামলো হবে বিনা হার, বাশারুন থামলো হবে বাশার, সু ইন থামলো হবে সু, ধাক্কা দিবেন। শিফা উন এখানে থামলো হবে শিফা, এরকম ভাবে। তো দুই জবর থাকলে এক আলিফ টান হবে, আর দুই যে দুই পেশ থাকলে সেটা সাকিন হয়ে যাবে। এখানে দেখুন খুবই গুরুত্বপূর্ণ নিয়মটা 10 নম্বর নিয়ম, যদি শব্দের শেষ হরফে গলতা হয় এবং তাতে দুই জবরও থাকে অথবা দুই জের দুই পেশ থাকে তাহলে সেটা কি হয়ে যাবে, হা সাকিন হয়ে যাবে। তখন সেটাকে তা এর পরিবর্তে হা সাকিন পড়তে হবে। যেমন মিম সিন পেশ মুস লাম জের লি, মুসলি মিম জবর মা, মুসলিমা তা দুই জবর তান, মুসলিমাতান আছে। দেখুন আমরা কিন্তু এখানে শিখছি যদি হরফের উপর দুইটা জবর থাকে আয়াতের শেষে তাহলে এক জবর বাদ দিয়ে আরেক জবর স্থানে রেখে এক পরিমাণ টেনে পড়তে হয়। কিন্তু এখানে শুধুমাত্র তাটা ব্যতিক্রম, এই তার উপরে দুই জবর দুই যে দুই পেশ থাকলো সে তাটা হা সাকিন হয়ে যায়, সেখানে টান দেওয়া যাবে না, শুধুমাত্র তার ক্ষেত্রে আলাদা। মুসলিমাতান আছে থামলো হবে মুসলিমাহ, রাদিয়াতিন থামলো হবে রাদিয়াহ, তারপরে হাওয়াতুন থামলো হবে হাওয়াহ। এই যে তাটা কি হয়ে গেছে, এই যে হা সাকিন বানিয়ে ফেলছি, দুই জবর আসছে তাও হা সাকিন, দুই জের আসছে তাও হা সাকিন, দুই পেশ আসছে তাও হা সাকিন, এক জবর এক জের এক পেশ আসলো হা সাকিন, খাড়া জবর উল্টা পেশ আসলো হা সাকিন ধরেই পড়তে হবে। আশা করছি আপনি এই নিয়মটা বুঝতে পারছেন, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা নিয়ম ছিল। তারপর হচ্ছে 11 নম্বর নিয়মটা হচ্ছে এটা দেখুন এখানে ওই যে একটু আগে বলছিলাম যে যদি তার উপরে এক জবর এক জের এক পেশ থাকে তা হরফে তাহলে তখনও কিন্তু এটাকে সাকিন ধরেই পড়তে হবে। যেমন যদি শব্দের শেষ হরফে গোলতা হয় এবং তাতে একটি জবর অথবা একটি জের অথবা একটি পেশ হয় তবে তাকে সাকিনযুক্ত হাতে পরিবর্তন করে থামতে হবে। যেমন কাফ আলিফ জবর কা, নুন জবর না, কানা, তালাম জের তিল, কানাতিল, কফ আলিফ জবর ক। তো এখানে আছে কানাতিল কদিয়াতা, থামলো হবে কানাতিল কদিয়াহ, তাটা হাজা কেন হয়ে যাবে। ইয়াউমুল কিয়ামাতি, থামলো হবে ইয়াউমুল কিয়ামাহ। আল কারিআতু, থামলো হবে আল কারিআহ। এরকম ভাবে পড়তে হবে। তারপর শব্দের শেষ 12 নম্বর নিয়ম, শব্দের শেষ হরফে সুকুন থাকলে সুকুন দ্বারাই পড়তে হবে, অর্থাৎ যেরকম আছে সেরকম পড়তে হবে। যেমন আমালাহুম, আমালাহুম, হিসাবিয়াহ, হিসাবিয়াহ, এটা সহজ। তারপরে 13 নম্বর নিয়মটা হচ্ছে শব্দের শেষ হরফে তাসদিদ থাকলে, খুবই গুরুত্বপূর্ণ, শব্দের শেষ হরফে তাসদিদ থাকলে তাসদিদের সাথে থাকা হরকতটি বাদ দিয়ে শুধু তাসদিদের উপর থামতে হবে।
যেমন এখানে আছে আল মুস্তাকরু আছে, থামলে হবে আল মুস্তাকর। এই যে র পেশ রু, এটা বলা দরকার নাই, আল মুস্তাকর এরকম ভাবে কর। তারপরে এখানে দেখুন আলিফের উপর জবর দিয়ে পড়ব, আসামিরিয়ু আছে, যদি থামেন তাহলে বলতে হবে আসামিরি এরকম ভাবে, আসামিরি এরকম ভাবে আপনারা পড়বেন। তারপর আমরা আর দুটো নিয়ম শিখে আজকে শেষ করে দেব। দেখুন এই নিয়মটা খুবই গুরুত্বপূর্ণ, যে শব্দের শেষ হরফ তাসদিদ যুক্ত নুন অথবা মিম হলে তাসদিদের সাথে থাকা হরকতটি বাদ দিয়ে তাসদিদের উপর গুণনা করতে হবে। যেমন আল গম্মি থামলে হবে আল গম, জানুন থামলে হবে জান এরকম ভাবে। তার 15 নম্বর নিয়মটা হচ্ছে শব্দের শেষ হরফে তাসদিদ যুক্ত কলকল হরফ থাকলে তাসদিদের সাথে থাকা হরকতটি বাদ দিয়ে, মানে জবর যে পেশটা বাদ দিয়ে অধিক জয়ালো কলল করতে হবে। যে বিল হাক্কি আছে থামলে হবে বিল হাক্ক, ফিল হাজ্জি থামলে হবে ফিল হাজ্জ, ওয়াতাব্বা থামলে হবে ওয়াতাব এরকম ভাবে। তারপরে হচ্ছে কোন শব্দে লাম আলিফ দ্বারা শুরু হলে এবং আলিফের উপরে কোনো হরকত না থাকলে জবর দিয়ে পড়তে হবে। যেমন এখানে আলিফের উপর জবর নাই কিন্তু লাম, আলিফের পরে লাম আসছে, এরকম আসলে আলিফের উপর জবর দিতে হবে। যেমন এরকম আল্লাযী, আল্লাযীনা, এই যে এরকম থাকবে, পড়তে হবে এরকম ভাবে। সর্বশেষ নিয়মটা হচ্ছে যে যদি কোনো শব্দ আলিফ দ্বারা শুরু হয় এবং তারপরের হরফ তাসদিদ থাকে, এমন অবস্থায় তাসদিদের সাথে জবর বা জের হলে আলিফ হরফে জের দিয়ে পড়তে হয়, আর তাসদিদের সাথে পেশ থাকলে আলিফ হরফে পেশ দিয়ে পড়তে হয়। এখানে বোঝানো হয়েছে যে আলিফের উপর জবর জের পেশ কিছু নাই, কিন্তু পরের হরফ কিন্তু লাম না। যদি পরের হরফ লাম থাকতো তাহলে আমরা আলিফের জবর দিয়ে পড়তাম। পরের হরফ লাম না থাকলে আমরা এখন কি দিয়ে পড়বো? যদি এই যে এখানে দেখুন তার নিচে বা, তার পরের হরফ বা, বার উপর জবর আসছে, এরকম এখানে জবর বা জের থাকলে তৃতীয় হরফ আর কি, তৃতীয় হরফে জবর বা জের থাকলে আলিফের জের হবে। যেমন ইত্তিবা, এই যেরকম ইত্তিবা পড়তে হবে, এখানেও ইত্তাবি, ইত্তাবিউ পড়তে হবে, কারণ তৃতীয় হরফে বা নিচে জের, ইত্তাবিউ। এখানে তৃতীয় হরফ বার আইনের উপরে পেশ, তাই আমরা এখানে পেশ দিয়ে পড়বো উত্তুবিউ এরকম, উত্তুবিউ এরকম ভাবে। অর্থাৎ এখানে তৃতীয় হরফ না দেখে আপনি তাসদীদ ওয়ালা হরফের সাথে কি আছে এটা দেখবেন। যেমন এখানে তাসদীদ ওয়ালা হরফের সাথে জের আসছে, যদি তাসদীদ থাকে তার সেক্ষেত্রে আর কি তাসদীদ ওয়ালা হরফের সাথে জবর আসছে, আবার তাসদীদ ওয়ালা হরফের সাথে পেশ আসছে। তো তাসদীদ ওয়ালা হরফের সাথে জের বা জবর থাকলে জের দিয়ে পড়বো আলিফের, আর পেশ থাকলে পেশ দিয়ে পড়বো। ত এবং তা, ত এবং তা কিভাবে উচ্চারণ হবে? সা এবং সিন, এই যে একটা হা, এই যে একটা হরফ হা, এই দুটো হরফ কিন্তু এক না। তো এইগুলা এক করে ফেলি, যে কারণে আমাদের অনেক বড় ভুল হয় আর আমাদের পড়াও শুদ্ধ হয় না। দেখুন তা এবং ত যখন আপনি উচ্চারণ করবেন, দুটো হরফে মাখরাজ যদিও এক জায়গা থেকে উচ্চারণ করতে হয়। মাখরাজটা হলো জিহ্বার আগা সামনের উপরে দুইটাতে গোড়ার সঙ্গে লাগিয়ে তা এবং ত উচ্চারণ করতে হয়। তবে এখানে তাটা পাতলা করে উচ্চারণ করতে হবে আর তটা মোটা করে উচ্চারণ করতে হবে। আবার বলি শুনেন, তা পাতলা করে উচ্চারণ করতে হবে, ত মোটা করে উচ্চারণ করতে হবে। তো জিহ্বার আগাটা সামনের উপরে দুইটাতে গোড়ার সঙ্গে লাগিয়ে তাটা পাতলা করবেন এরকম তা, আর তটা মোটা করে ত, ত, ত এরকম মোটা করে উচ্চারণ করবেন তা, ত। তো এখন যদি আমরা দুটো হরফের মধ্যে হরকত দিয়ে উচ্চারণ করি তাহলে উচ্চারণ কেমন হবে এটা আমাদের একটু শেখার প্রয়োজন। কলম কোথায়? আচ্ছা, এখানে দেখুন হরকত আমরা সবাই কিন্তু জানি, হরকত হচ্ছে এক জবর, এক জের এবং এক পেশকে হরকত বলা হয়। আর হরকত উচ্চারণ কিন্তু তাড়াতাড়ি পড়তে হয়। আমরা অবশ্যই এর পরের ভিডিওতে আপনাদেরকে হরকতগুলো ভালো করে শিখিয়ে দিব। তারপর এখন একটু বলি যে তার উপরে যখন হরকত থাকবে তখন হবে তা জবর তা, আর তর উপরে থাকলে হবে ত জবর ত, ত মোটা করে, তা জের তি, আর হবে ত জের তয়, তয় এরকম, তা পেশ তু, আর এটা হবে ত পেশ তো। অর্থাৎ এখানে এই যে তট উচ্চারণ করার সময় একটা তর একটা গ্রান থাকবে, এখানে তর একটা কি থাকবে? গ্রান থাকবে। ত তৈ তো মোটা করে, আর এটা তা তি তু পাতলা করে উচ্চারণ করতে হবে। তো এটা আপনাকে বুঝতে হবে। তারপর হচ্ছে
সা এবং সিন, দেখুন সা এবং সিন উচ্চারণ করার সময় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সাটা জিহ্বাটা উপরে দাঁতে আগে লাগবে, আর সিনটা জিহ্বাটা নিচে দাঁতে মাঝে লাগবে। এখানে দাঁত পার্থক্য, জিহ্বার আগাটা উপরে দাঁতে লাগবে সা এরকম, আর সিন জিহ্বাটা নিচে দাঁতের সাথে লাগিয়ে পাতলা উচ্চারণ করতে হবে সিন এরকম ভাবে। তাহলে এটা হবে সা আর এটা হবে সিন। আমরা যদি এই দুটো হরফের একটু হরকত উচ্চারণে দেখি তাহলে হবে, দেখুন এটা হচ্ছে সা জবর সা, আর এটা হবে সিন জবর সা, সা জবর সা, সিন জবর সা। দেখুন এটা হচ্ছে সা, এটা সা। জের দিয়ে বললে সা জের সি, সিন জের সি, সা পেশ সু, সিন পেশ সু। তো এই উচ্চারণগুলো বুঝলে কিন্তু আপনার হরফগুলা সুন্দর হয়ে যাবে বা উচ্চারণগুলো সুন্দর হয়ে যাবে। তারপর হলো জিম এবং হচ্ছে জা। জিমটা জিব্বার মধ্যখান তার বরাবর উপর তলের সঙ্গে লাগাবো জিম, আর যা উচ্চারণ করার সময় জিহ্বাটা নিচে দাঁতে লাগবে। এই যে সিন যেখান থেকে উচ্চারণ করছি ঠিক সেখান থেকে জাটা উচ্চারণ করতে হবে যা এরকম। তাহলে এটা হবে জিম জবর যা, যা, আর এটা হবে যা জবর যা, যা। আমি পেন্সিল দিয়ে আপনাদেরকে একটু বোঝাই যে জিম জবর যা, যা জবর যা, জিম জের জি, আর এটা হবে যা জের জি, জিম পেশ জু, আর এটা হবে যা পেশ জু। এরকম ভাবে আপনারা উচ্চারণ করবেন। তারপর আমরা যে হরফগুলো শিখবো সেটা হচ্ছে হা এবং হচ্ছে হা। এই দুটো হরফ আমি এখানে লিখে বোঝাবো আপনাদের। তো এই যে হরফটা হা, এটা আপনাকে কণ্ঠের মাঝখান থেকে চাপ দিয়ে এবং চিকন করে বলতে হবে হা এরকম। এটা উচ্চারণ করার সময় এরকম একটা শব্দ হবে হা, এরকম একটা শব্দ বের করে উচ্চারণ করতে হবে। আর এটা আমরা কণ্ঠের শুরু থেকে পাতলা উচ্চারণ করবো হা এরকম ভাবে। তো যদি আমরা হরকত দিই তাহলে হবে এটা হা জবর হা, আর এটা হবে হা জবর হা নর্মাল ভাবে, হা জের হি, হা জের হি, হা পেশ হু, আর এটা হবে হা পেশ হু। এরকম ভাবে উচ্চারণ হবে আর কি। তারপরে এটা হচ্ছে খ। আমরা অনেকে এটাকে খা বলি, খা বলা যাবে না, খ বলতে হবে, কণ্ঠের শেষ থেকে খ বলতে হবে খ। আর এটা হচ্ছে ওয়াইন। এই দুটো হরফ যদিও সহজ, তারপর আমরা ভুল করি, মোটা করি না। দুটো হরফ মোটা করতে হবে, খ জবর খ বলতে হবে, ওয়াইন জবর গ বলতে হবে। জবরের ক্ষেত্রে খ জবর খ, ওয়াইন জবর গ, গ এরকম। তারপর এটা হচ্ছে ডাল এবং হচ্ছে দদ। দেখুন ডালটা যখন উচ্চারণ করবেন জিহ্বাটা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাবেন, অর্থাৎ তা এবং তর মতো ডাল উচ্চারণ করবেন, ডাল জবর দা, ডাল এরকম। কিন্তু দদ যখন উচ্চারণ করবেন, এই ডাল যেখান থেকে উচ্চারণ করতেছেন ঠিক সেখান থেকে কিন্তু দদ উচ্চারণ করা যাবে না। তো দদ উচ্চারণ করতে হবে জিহ্বার গোড়ার কিনারা উপরের মারি দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে দদটা মোটা করে উচ্চারণ করতে হবে। তাহলে এটা বলতে হবে দদ জবর দ। এটা হচ্ছে ডাল জবর দা, এটা দদ জবর ল, দ এরকম। তারপর জের বললে ডাল জের দি, দদ জের দই, দই এরকম। ডাল পেশ দু, দদ পেশ ল, এরকম মোটা করতে হবে। তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে জাল এবং যা, যা প্রত্যেকটা হরফই গুরুত্বপূর্ণ। তো দেখুন জালটা যখন আমরা উচ্চারণ করবো জিহ্বাটা উপরে দাঁতের আগে লাগাবো, জাল জিহ্বাটা উপরে দাঁতের আগে লাগবে। আর যারা যখন উচ্চারণ করবো জিহ্বাটা নিচে দাঁতের মাঝে লাগাবো, তাহলে এটা বলতে হবে জাল জবর যা, আর এটা বলতে হবে যা জবর যা, জাল জের জি, যা জের জি, জাল পেশ জু, যা পেশ জু। উচ্চারণ মধ্যে দুইটাই আলাদা। আবার যা এবং জটা, জটা কিন্তু জিহ্বাটা উপরে দাঁতের আগে লাগবে এবং মোটো হবে জ, জ জবর জ, আর যাটা জিহ্বাটা নিচে দাঁতের মাঝে লাগাবে পাতলা করে, যা জবর যা, জ জের ওই, যা জের জি। আবার যা পেশ জু, জ পেশ ল, এরকম মোটা করে, জ পেশ ল, ল এরকম ভাবে। ওকে, তারপর হলো সিন এবং হচ্ছে সদ। এখানে সিন পাতলা হবে, সদ মোটা হবে। দুটো মাখরাজ যদিও এক, জিহ্বাটা নিচে মাঝে লাগবে। এটা হবে সিন, আর এটা হবে সদ। তো হরকত দিয়ে বললে হবে সিন জবর সা, আর এটা হবে সদ জবর স, স। সিন জের সি, সদ জের সোয়ে, সিন পেশ সু, আর এটা হবে সদ পেশ সো এরকম।
তারপর হচ্ছে কফ এবং কাফ। কফটা মোটা হবে, যেমন কফ, এটা হচ্ছে কাফ পাতলা। কফ জবর ক, কাফ জবর কা। কফ জের কি, কাফ জের কি। কফ পেশ কু আর কাফ পেশ কু, এরকম। হা এবং আইন এই দুটা কণ্ঠনালীর মাঝখান থেকে উচ্চারণ করতে হবে, চাপ দিয়ে হা আইন। হা জবর হা, আইন জবর আ, এরকম আর কি। আর এটা হা এবং হামজা, এই হাটা কণ্ঠনালীর শুরু থেকে বলতে হবে, হা জবর হা, হামজা জবর আ। এখানে হামজা এবং আইনের সাথে একটা সম্পর্ক আছে, যে মানে দুটা এক হবে, দুটা আলাদা। হামজা জবর আ, আর এটা হচ্ছে আইন জবর আ। হামজা জের ই, আইন জের ই। হামজা পেশ উ আর আইন পেশ উ। আর এ হা এবং এ হা আমরা এখানে শিখছি, হা জবর হা, হা জবর হা। হা জের হি, হা জের হি। হা পেশ হু, হা পেশ হু। তো আপনারা যদি এই যে হরফগুলো প্রত্যেকটা হরফের পার্থক্য বুঝতে পারেন, এখানে 3, 6, 9, 12, অর্থাৎ এখানে 24টা হরফ আছে। এই 24টা হরফের উচ্চারণ যদি আপনারা সঠিকভাবে করতে পারেন বা শিখতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনার কোরআন মাজিদ পড়াও শুদ্ধ হয়ে যাবে। খ, র, স, দ, ত, জ, আ, ক। এই যে এখানে মোট কয়টা হরফ আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এখানে মোট 8টা হরফ আছে। এই 8টা হরফ উচ্চারণ সঠিক না হওয়ার কারণে আমাদের কোরআন মাজিদ পড়াও শুদ্ধ হয় না। আজকে আপনাদেরকে আমি যে ভুলগুলোর কারণে আপনাদের কোরআন মাজিদ পড়া শুদ্ধ হয় না, সেই ভুলগুলো আমি বলে দিব। যেমন তা জবর তা, আবার ত জবর তা না, সিন জবর সা, স জবর সা না, জা জবর যা, জিম জবর যা না। তো এরকম আমরা ভুল করি আর কি। আমি যা এই যে উচ্চারণগুলো করলাম, প্রত্যেকটা উচ্চারণ ভুল উচ্চারণ করছি। তো যাই হোক, আমি আপনাদেরকে প্রত্যেকটা বিষয় ইনশাল্লাহ শিখিয়ে দেব। তো আমরা শিখবো আজকে হরকতের সঠিক উচ্চারণ, এবং যে যে উচ্চারণের কারণে আমাদের কোরআন মাজিদ পড়া ভুল হয় সেইগুলো শিখবো। তো হরকত কাকে বলে? হরকত হচ্ছে জবর জের পেশকে বলা হয়, অর্থাৎ এক জবর এক জের এক পেশকে হরকত বলা হয়। আর হরকত উচ্চারণ তাঁতির পড়তে আমরা প্রথম জবর দিয়ে শিখি, যেমন হামজা জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা, জিম জবর জা, হা জবর হা, খ জবর খ, দাল জবর দা, জাল জবর জা, র জবর র, জা জবর জা, সিন জবর সা, শিন জবর শা, صاد জবর স, ضاد জবর দ, ত জবর ত, জ জবর জ, আইন জবর আ, গইন জবর গ। তো এরকম শিখতে হবে। ফা জবর ফা, কফ জবর ক, কাফ জবর কা, লাম জবর লা, মিম জবর মা, নুন জবর না, ওয়াও জবর ওয়া, হা জবর হা, হামজা জবর আ, ইয়া জবর ইয়া। তারপর দেখুন এখানে মাখরাজ অনুযায়ী দিচ্ছে, যেমন মিম বা ওয়াও ফা, এই 4 হরফ 2 ঠোঁট থেকে উচ্চারণ করতে হবে। মিমটা 2 ঠোঁটের শুকনো অংশ থেকে মিলে উচ্চারণ করব, মিম জবর মা। বা 2 ঠোঁটের ভিজা অংশ থেকে মিলে উচ্চারণ করব, বা জবর বা। ওয়াও 2 ঠোঁট গোল করে উচ্চারণ করব, ওয়াও জবর ওয়া। আর ফাটা উপরের দাঁত নিচে ঠোঁটের সাথে লাগিয়ে উচ্চারণ করব, ফা জবর ফা। সা জাল জ, এই 3টা জিহ্বার আগা সামনের উপরে 2 দাঁতের গোড়ার সঙ্গে লাগবে, জিহ্বার আগা সামনের উপরে 2 দাঁতের আগার সঙ্গে লাগবে। তার মধ্যে সাটা এবং জালটা পাতলা হবে, জটা মোটা হবে। সা জবর সা, জাল জবর জা, জ জবর জ, এরকম। জা সিন সদ, এই 3টে হরফ জিহ্বাটা নিচে দাঁতের মাঝে লাগিয়ে উচ্চারণ করতে হবে, জা জবর জা, সিন জবর সা, সদ জবর স। তা দাল ক, এই 3টে হরফ জিহ্বার আগা উপরে দাঁতের মানে উপরে 2 দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে 3টে হরফ উচ্চারণ করতে হবে, তা জবর তা, দাল জবর দা, ত জবর ত, এরকম। র জিহ্বার আগা উল্টা পিঠ উপরে তালুর সঙ্গে লাগবে, র জবর র। নুন জিহ্বার আগা উপরে তালুর সঙ্গে লাগবে, নুন জবর না। লাম জিহ্বার আগার কিনারা উপরে মায়ের দাঁতের সঙ্গে লাগবে, লাম জবর লা। দদ জবর দ, জিহ্বার গোড়ার কিনারা উপরের মায়ের দাঁতের গোড়ার সঙ্গে লাগবে, দদ জবর দ। জিম শিন ইয়া, এই 3টে হরফ জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগবে, জিম জবর জা, শিন জবর শা, ইয়া জবর ইয়া। কাফ জবর কা, কফ জবর ক। কাফটা এই 2টা হরফই জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগবে, তবে কফটা পুরোপুরি লাগবে, কাফটা হালকা লাগবে। খ, গইন, হা, আইন, হামজা, হা, এই হরফগুলো কণ্ঠনালী থেকে হয়। খ এবং গইন কণ্ঠনালীর শেষ থেকে হবে মোটা করে। খ জবর খ, গইন জবর গ,
হাটা কণ্ঠনালীর মাঝখান থেকে হা জবর হা আইনটাও আইন জবর আ চাপ দিয়ে, আর এটা হবে কণ্ঠনালীর শুরু থেকে হা জবর হা হামজা জবর আ অথবা হামজা জবর আ। এখানে দেখুন একটা কথা, সেটা হচ্ছে খ র স দ ত জ, এটা হচ্ছে গইন কফ। এখানে আমি একটা ফুটা দিই, এটা গইন হবে, আইন হবে না। গইন এবং হচ্ছে কফ, এই 8টা হরফ যখন আপনি উচ্চারণ করবেন জবর দিয়ে, তখন বাংলাতে আকার ইউজ করবেন না, মানে আকার ব্যবহার করা যাবে না। যেমন খ জবর খা বলা যাবে না, বলতে হবে খ জবর খ। র জবর র বলতে হবে, রা বলা যাবে না। র জবর র। সদ জবর স বলতে হবে, সদ জবর স। দদ জবর দ। ত জবর ত। জ জবর জ। গইন জবর গ। কফ জবর ক, এরকম ভাবে উচ্চারণ করতে হবে। তো এই জবর ক্ষেত্রে এগুলো কি করা যাবে না, যেমন গইন জবর গা, কফ জবর কা, এরকম করা যাবে না। গইন জবর গ বলতে হবে, কফ জবর ক বলতে হবে। তারপরে এখানে দেখুন কিছু কিছু হরফ আছে ডাবল করা, যেমন জাল এবং ধর উচ্চারণ এক করা যাবে না, সিন এবং সদর উচ্চারণ এক করা যাবে না। জাল এবং জ দুটো কিন্তু জিহ্বার আগার সামনের উপরে দুটাতে আগার সঙ্গে লাগবে, তবে জালটা পাতলা হবে, জটা মোটা হবে। যেমন এটা হবে জাল জবর জা, আর এটা বলতে হবে জ জবর জ মোটা করে, জ জবর জ এরকম। এটা হবে সিন জবর সা, আর এটা হবে সদ জবর স, স মোটা করে বলতে হবে, সদ জবর স। এটা হবে তা জবর তা, আর এটা হবে ত জবর ত। এটা হচ্ছে তা, এটা ত। এখানে সিন পাতলা, সদ মোটা, এখানে তা পাতলা, ত মোটা, এখানে জাল পাতলা, র মোটা। তারপরে জাটা আর জিমের মোটা না, দুটোই পাতলা হরফ, তবে জাটা জিব্বাটা নিচে যাতে মাঝে লাগবে, যা জবর যা, আর জিমটা জিব্বার মধ্যখান তার বরাবর পাতালের সঙ্গে লাগবে, জিম জবর যা। হা এবং হা, এই হাটা কণ্ঠনালীর শুরু থেকে বলতে হবে, সরি, এই হাটা কণ্ঠনালীর মাঝখান থেকে বলতে হবে চাপ দিয়ে, হা জবর হা। আর এই হাটা কণ্ঠনালীর শুরু থেকে বলতে হবে হা জবর হা। কাফ জবর কা, আর এটা হবে কফ জবর ক, কাফ পাতলা, কফ মোটা। তো এখন আমরা জের দিয়ে শিখি। দেখুন আমরা এইখানে হরফগুলো আমরা জানলাম, এই হরফগুলা যেমন বাজের বি, হামজাজের ই, তাজের, এগুলো তো আপনারা পারেনি। তারপর এগুলো প্রত্যেকটা মাখরাজ অনুযায়ী দিচ্ছি, একটাকে বলে দিচ্ছি। এখন আমরা এইগুলো দেখি জের দিয়ে। জাল জের জি, আর এটা হবে জ জের ওই মোটা করে, জ জের ওই, এটা হচ্ছে জাল পাতলা, জাল জের জি, জ জের ওই। সিন জের সি, আর এটা হবে সদ জের সই। দেখুন এটা হলো সিন জের সি পাতলা, আর এটা মোটা করে বলতে হবে সদ জের সই, সই এরকম। তারপরে তাজের তি, আর এটা হবে তজের কই মোটা করে, তজের কই। জাজের জি, আর এটা জিম জের জি, জাটা জিব্বাটা নিচে লাগাবেন, আর জিমটা জিব্বার মধ্যখান তার বরাবর উপরতলার সঙ্গে লাগাবেন। এটা হবে জাজের জি, জিম জের জি। এই হাটার চাপ দিয়ে বলবো কণ্ঠনালীর মাঝখান থেকে হাজের হি, আর এটা হবে হাজের হি নরমাল করে, হাজের হি। কাফ জের কি, কফ জের কি, কফ জের কি, এরকম। তারপর এখন আমরা শুধু পেজ দিয়ে এই কটা হরফ উচ্চারণ সঠিক হলে কিন্তু আপনার গরম যে পড়া ইনশাআল্লাহ শুদ্ধ হয়ে যাবে। এখানে দেখুন জাল পেশ জু পাতলা হবে, জাল পেশ জু। আর এটা হবে র পেশ রো মোটা করে, র পেশ রো। সিন পেশ সু, আর এটা হবে সদ পেশ সো। এখানে সদের একটা গ্রাম নিয়ে আসবেন, সদ পেশ সো। তা পেশ তু, আর এটা হবে ত পেশ তো মোটা করে। জা পেশ জু, জিম পেশ জু। হা পেশ হু, হা পেশ হু। কাফ পেশ কু, কফ পেশ কু। তো এই যে এখানে কত হরফ আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা হরফ আছে মোট। এই 12টা হরফ যদি আপনার শুদ্ধ হয়, হরকত উচ্চারণ শুদ্ধ করে পড়তে পারলেই আপনার পড়াটা সুন্দর হয়ে যাবে। জাল পাতলা, জ মোটা, সিন পাতলা, সদ মোটা, তা পাতলা, ত মোটা। জা এবং জিম দুটোই পাতলা, জাটা জিব্বার নিচে লাগাবো, জিমটা জিব্বার মধ্যখান তার বরাবর উপর তালের সঙ্গে লাগাবো। হাটা হলকের মাঝখান থেকে নিয়ে আসবো চাপ দিয়ে চিকন করে, আর এই হাটা নর্মাল ভাবে নিয়ে আসবো। কফ মোটা, কাফ পাতলা।
তো এরকম ভাবে বুঝলেই কিন্তু আপনার পড়াটা বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলেই আপনার পড়াটা ইনশাল্লাহ শুদ্ধ হয়ে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই একটা ভিডিওতে লাইক দিয়ে দিবেন, আর অবশ্যই আমাদের ভিডিওগুলো সবার কাছে শেয়ার করে দিবেন।